আজ আমরা কথা বলছি আর্নেস্ট হেমিংওয়ের সেই বিখ্যাত লেখা দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে। মানে এমন একটা লেখা যেটা দেখতে সরল হলেও এর ভেতরে কিন্তু অনেক গভীরতা। একদম। আর সে কারণেই তো হেমিংওয়ে পুলিৎজার পেলেন, নোবেল পুরস্কারও পেলেন এই বইটার জন্য। ঠিক। তো আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা এর গভীরে একটু ঢোকার চেষ্টা করব। দেখব এর মূল কথাগুলো কি, এর মানেগুলো কি হতে পারে, আর হেমিংওয়ে লেখার ধরনটাই বা কেমন। হ্যাঁ, এটা তো শুধু একটা গল্প নয়, মানে এটা মানুষের সহনশীলতা, তার লড়াই আর হেরে যাওয়ার মধ্যেও যে একটা মর্যাদা থাকে সেটার কথা বলে। আচ্ছা, তাহলে গল্পের মূল জায়গাটা একটু ছুঁয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো কাহিনীর কেন্দ্রে আছেন সান্তিয়াগো, একজন বৃদ্ধ কিউবেন জেলে, যিনি টানা ৮৪ দিন মানে প্রায় ৩ মাস কোনো মাছ ধরতে পারেননি। হ্যাঁ, আর গ্রামের লোকেরা তো তাকে একরকম বাতিলের খাতায় ফেলে দিয়েছে, স্যালাও বলছে। ঠিক, মানে চরম দুর্ভাগ্য আর কি। কিন্তু ৮৫তম দিনে তিনি একদম উপসাগরের গভীরে চলে যান, আর সেখানে বিশাল একটা মার্লিন মাছ ধরেন, মানে তার নৌকোর চেয়েও বড়। আর তারপর শুরু হয় সেই লড়াইটা, ৩ দিন ২ রাত ধরে। মহাকাব্যিক একটা লড়াই। হ্যাঁ, এটা কিন্তু শুধু শারীরিক শক্তির পরীক্ষা ছিল না, এটা ছিল সান্তিয়াগোর মনের জোর, তার ধৈর্য আর প্রকৃতির সাথে তার যে একটা গভীর টান, সেটারও পরীক্ষা। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি মার্লিনটাকে কিন্তু শুধু একটা শিকার হিসেবে দেখছেন না। না, একদমই না। দেখছেন একজন সম্ভ্রান্ত প্রতিপক্ষ হিসাবে, বলতে গেলে একজন ভাইয়ের মতো। প্রকৃতির প্রতি এই যে সম্মান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক, এইখানেই তো মানুষ আর প্রকৃতির লড়াইয়ের বাইরেও একটা অন্য সম্পর্কের ইঙ্গিত, তাই না? একদম। কিন্তু শেষ পর্যন্ত সান্তিয়াগো মাছটাকে কাবু করলেও মানে জয়টা তো বেশিক্ষণ টিকল না। না, উপকূলে ফেরার পথেই হাঙ্গরের দল আক্রমণ করে, আর মাছটাকে একদম ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে, শুধু কঙ্কালটা বাকি থাকে। হ্যাঁ, তিনি যখন গ্রামে ফেরেন তখন নৌকোর সাথে বাঁধা শুধুই বিশাল মাছের কঙ্কালটা। এই যে জয় পাওয়ার পরেও সবকিছু হারাও, এটার মানেটা কি? মানে আমাদের সূত্রগুলো কি বলছে? হাঙরগুলো কি শুধু ধ্বংসের প্রতীক? দেখুন, আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়। হাঙরগুলো যেন সেই ধ্বংসাত্মক শক্তি যা মানুষের সেরা অর্জনকেও নষ্ট করে দেয়। কিন্তু আরেকটু গভীরে যদি ভাবি, এটা হয়তো জীবনেরই একটা ছবি, যেখানে সাফল্য এলেও তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলার লোক বা পরিস্থিতি তৈরি হয়ে যায়। কিন্তু আসল জায়গাটা হলো সান্তিয়াগোর প্রতিক্রিয়া। তিনি হারলেন, কিন্তু ভাঙলেন না। হ্যাঁ, ওই যে কথাটা আছে না, ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। ঠিক তাই। মানে মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু পরাজিত নাও হতে পারে। তার মর্যাদাটা শেষ পর্যন্ত টিকে থাকে। তাহলে আসল জয়টা ওই লড়াইয়ের মধ্যেই, ওই মর্যাদার মধ্যেই। একদম। বাহ্যিক প্রাপ্তিটা বড় কথা নয়, বরং লড়াইয়ের যে মহত্ব, আত্মমর্যাদা রক্ষা করা, সেটাই আসল। আচ্ছা, এই লড়াইয়ের পাশে কিন্তু আরেকটা খুব সুন্দর সম্পর্ক আছে গল্পে, সান্তিয়াগো আর ছেলেটা মানোলিন। ও হ্যাঁ, অবশ্যই। মানোলিনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সূত্রগুলো এর ওপর বেশ জোর দিয়েছে। মনে হয় যেন এটা গল্পের মূল সুরের সাথেই জড়িয়ে আছে। ঠিক বলেছেন। মানোলিন তো শুধু একজন সাহায্যকারী নয়, সে যেন সান্তিয়াগোর যৌবনের ছায়া, তার ভরসার জায়গা। আর জ্ঞানের আদান প্রদানও তো হয়, তাই না? গুরু শিষ্যের মতো। হ্যাঁ, যখন গ্রামের অন্য সবাই সান্তিয়াগোকে নিয়ে হাসাহাসি করছে, তাকে দুর্ভাগা ভাবছে, তখন ওই ছেলেটার কিন্তু অগাধ বিশ্বাস। এই বিশ্বাসটাই হয়তো সান্তিয়াগোকে আরও শক্তি জুগিয়েছে। অবশ্যই। ওই একাকিত্বের মধ্যে মানোলিনের সঙ্গ, তার ভরসা, এটা একটা বিরাট ব্যাপার। এটা যেন একটা প্রজন্মের থেকে আরেক প্রজন্মে অভিজ্ঞতার বিশ্বাসের বয়ে চলা। এত সব গভীর ভাবনা, অথচ লেখাটা কি আশ্চর্য রকম সহজ সরল। হেমিংওয়ের ওই বিখ্যাত আইসবার্গ থিওরির ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, আইসবার্গ থিওরি মানে হিমশৈল তত্ত্ব। এর মূল কথাটা হলো, লেখার যা দেখা যাচ্ছে মানে শব্দ, বাক্য, ঘটনা, সেটা হলো হিমশৈলের জলের উপরে ছোট্ট অংশটা। আচ্ছা। আর আসল যে আবেগ, গভীর অর্থ, সেটা লুকিয়ে আছে জলের নিচে। পাঠককে সেটা অনুভব করে নিতে হয়। এই গল্পে কিভাবে কাজ করেছে এটা? দেখুন, খুব কম বিশেষণ, ছোট ছোট বাক্য, একদম সোজাসাপটা ভাষা। ঠিক। কিন্তু এর মধ্যেই ধরুন সান্তিয়াগোর হাতের কাটা দাগের বর্ণনা, বা তার ক্লান্তি,
বা যখন তিনি সিংহের স্বপ্ন দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওই সিংহের স্বপ্নগুলো। ওই ছোট ছোট ছবিগুলোর মধ্যে দিয়েই কিন্তু তার ভেতরের বিশাল জগৎটা, তার অতীত, তার আকাঙ্ক্ষাগুলো ফুটে ওঠে। মানে লেখক সবটা বলে দিচ্ছেন না। পাঠককে ভাবতে হচ্ছে। একদম। কিছু সমালোচক অবশ্য বলেন যে এই সারল্যটা মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, মানে গভীরতা কম মনে হতে পারে। আচ্ছা। কিন্তু বেশিরভাগ পাঠক আর পণ্ডিত মনে করেন এই কম কথা বলায় লেখাটার পাশুল শক্তি। এটা এমন একটা গল্প যা সবাই বুঝতে পারে, কিন্তু এর মানেটা সারা জীবন ধরে ভাবা যায়। তাহলে সব মিলিয়ে বলা যায় দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি শুধু একটা মাছ ধরার গল্প নয়, বরং মানুষের অস্তিত্বের যে গভীর দিকগুলো আছে সেগুলোর একটা অসাধারণ অনুসন্ধান। একদম। এই কাহিনীটা আমাদের বারবার মনে করায় যে লড়াইটাই হয়তো আসল সৌন্দর্য। পরাজয়ের মধ্যেও জয় খুঁজে পাওয়া যায়, আর সবকিছুর ওপরে হলো মানুষের মর্যাদা। সান্তিয়াগোর এই লড়াইটা তো আজও আমাদের ভাবায়। অবশ্যই, এটা আসলে আমাদের সবার ভেতরের যে লড়াই, তারই একটা প্রতিচ্ছবি। আলোচনাটা শেষ করার দিকে এগোচ্ছি, তবে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া যায়। হ্যাঁ, বলুন। আমরা তো দেখলাম সান্তিয়াগোর লড়াইটা প্রকৃতির বিরুদ্ধে বা ভাগ্যের বিরুদ্ধে, কিন্তু আমাদের সূত্রগুলো আরেকটা দিকেও ইঙ্গিত করছে। এটা কি শুধু বাইরের লড়াই ছিল, নাকি নিজের বার্ধক্যের সাথে, নিজের একাকিত্বের সাথে, এমনকি সমাজ যে তাকে দুর্ভাগা বলে দাগিয়ে দিয়েছিল সেটার বিরুদ্ধেও একটা লড়াই ছিল? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এই প্রশ্নটা হয়তো পাঠকদের মনে থেকে যাবে, আরও ভাবার খোরাক দেবে।